আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি মহান প্রভুর অপার নিয়ামতে সুস্থ আছো, নিরাপদে আছো। রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে আমাদের দাঁড়িয়ে উপস্থিত মাহে রমজান। আত্মশুদ্ধির এ মাসে সেন্ট্রাল উইমেন্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী করোনার ভয়াল খাবায় স্তব্ধ মানুষের জীবনযাত্রা। কলেজ বন্ধ করোনার কারণে, তাই বলে কি আমাদের পড়াশোনা থেমে থাকতে পারে? সেজন্যই আমাদের প্রয়াস অনলাইন ভিত্তিক পাঠদান। আজকে অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে আমি আছি মোহাম্মদ শফিকুল হক, সহকারী অধ্যাপক, সমাজ কর্ম বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ। তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠ, একটি গুরুত্বপূর্ণ সামাজিক আইন, 1980 সালের যৌতুক নিরোধ আইন। তোমরা একটু মনে রাখবে, কোনো একটা আইন যখন আমরা পাঠ করব তখন তার কতগুলো বিষয় বা আঙ্গিক ধরে আমরা সেটা করব। প্রথমত, এই আইনটি কেন এবং কোন প্রেক্ষাপটে প্রণয়ন করা হয়েছে। দ্বিতীয়ত, এই আইনের উল্লেখযোগ্য ধারা বা দিক, এবং সবশেষে আমরা আলোচনা করব পর্যালোচনা এই আইনটির মূল্যায়ন। আমরা চলে যাচ্ছি এবার কথা না বাড়িয়ে মূল পাঠে। আমাদের আজকের আলোচ্য বিষয় 1980 সালের যৌতুক নিরোধ আইন। আমরা প্রথমে দেখব যে কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে এই আইনটা প্রণয়ন করা হয়েছে। যৌতুক একটি জঘন্য, ঘৃণ্য সামাজিক ব্যাধি। এর কারণে সমাজে বিবাহিত মেয়েদের লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, নারী অধিকার ক্ষুণ্ণ হয়। যৌতুকের কারণে অগণিত পরিবারে নারীদেরকে নির্যাতন, বঞ্চনা, অপমান সইতে হয়। অনেক সময় স্বামী গৃহ থেকে লাঞ্ছিত হয়ে বেরিয়ে আসতে হয়, কখনো বা মেয়েরা এর কারণে আত্মহত্যা করে। এই জঘন্যতম মারাত্মক বিধি থেকে বাংলাদেশের নারী সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য, নারীর অধিকার, নারীর ক্ষমতায়নকে সুপ্রতিষ্ঠিত করার জন্য 1980 সালে যে আইনে প্রণয়ন করা হয়েছে সেটি হচ্ছে আমাদের 1980 সালের যৌতুক নিরোধ আইন। আইনের পটভূমি আলোচনা করছিলাম, এবার আমরা চলে যাচ্ছি আইনটা কখন কার্যকর করা হয়। কোনো একটা আইন যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু আইনের সাথে যেই বৎসরে আইনটা প্রণয়ন করা হয় সেই সনটা উল্লেখ থাকে। যেমন আমরা এখানে দেখছি যে যৌতুক আইন সেটা প্রণয়ন করা হয়েছে 1980 সালে, এবং নামকরণ করা হয়েছে কিন্তু সেই সনটা উল্লেখ করে, যেমন 1980 সালের যৌতুক নিরোধ আইন। কিন্তু যখনই প্রণয়ন করা হয় তখন থেকে কিন্তু কার্যকর হয় না, কার্যকর করা হয় ওই বৎসর অথবা তারপরে কোনো এক সময়। এখানে আমরা দেখব যে কার্যকর করে সময় যে বিষয়টা বলা হয়েছে, যে 1980 সালের যৌতুক নিরোধ আইনটা কিন্তু ওই সনেই, তার মানে 1980 সালে 1 সেপ্টেম্বর কার্যকর করা হয়। এবারে আমরা চলে যাচ্ছি আইনের উল্লেখযোগ্য দিক বা বিষয়ের মধ্যে। যে যৌতুক নিরোধ আইন একটা ছোট্ট আইন, আমাদের সবার মনে থাকবে। এই আইনে মোট 9টি ধারা রয়েছে, তবে 2টা ধারা পরবর্তীতে রহিত করা হয়েছে। এখানে আমাদের মোট 7টা ধারা বা বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথমে চলে যাচ্ছে যে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। যে এই আইনের শিরোনাম কি হবে, আমরা আগেই দেখেছি যে আইনের শিরোনাম হচ্ছে 1980 সালের যৌতুক নিরোধ আইন, অথবা আমরা এভাবেও বলতে পারি যে যৌতুক নিরোধ আইন 1980। তারপর হচ্ছে প্রবর্তন। এটা আসলে প্রবর্তন করা হয়েছে 1980 সালে, এবং এই আইনটা কার্যকর করা হয়েছে যখন সরকার সেটাকে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করে। তখন থেকে কিন্তু যেই দিন প্রকাশ করা হয় সেই দিন থেকে কিন্তু আইনটা কার্যকর হয়। এবার আমরা চলে যাচ্ছি আইনের দ্বিতীয় বিষয়, যৌতুকের সংজ্ঞা। আমরা জানি যে যৌতুকের সংজ্ঞা নিয়ে অনেক সমাজবিজ্ঞানী, অপরাধ বিজ্ঞানী তারা বিভিন্নভাবে যৌতুককে সংজ্ঞায়িত করেছে, কিন্তু আমরা এখানে আমাদের আলোচ্য আইনে 1980 সালের যৌতুক নিরোধ আইনে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেভাবে আমরা একটু জেনে নিই। সবাই একটু খেয়াল করো, যেখানে বলা হয়েছে যে বিবাহের আগে, বিবাহের সময় অথবা বিবাহের পরে, 3টা সময়, বিয়ের আগে, বিয়ের সময় অথবা বিয়ের পরে, এক পক্ষ অপর পক্ষের কাছ থেকে। তার মানে হচ্ছে বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে, অথবা কনেপক্ষ বরপক্ষের কাছ থেকে বিয়ের পণ হিসাবে যে মূল্যবান টাকা পয়সা, দ্রব্য সামগ্রী যেটা জামানত হিসাবে গ্রহণ করে সেটাকে বলা হয়েছে এই আইনের অধীনে যৌতুক। তবে মুসলিম আইন অনুসারে মোহরানা যেটা আছে সেটা যৌতুক বলে অভিহিত হবে না।
আমরা যৌতুকের সংজ্ঞা জানলাম। এবার আমরা চলে যাচ্ছি আইনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যৌতুক প্রদান এবং গ্রহণের শাস্তি। আমরা এখানে একটা বিষয় আমরা দেখব যে যৌতুক দেয়া এবং নেয়া এই আইন অনুসারে অপরাধ বলা হয়েছে এবং তার জন্য একটা শাস্তির বিধান করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আইনের ধারা এবং শাস্তির বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবে, যাতে করে তোমরা উদ্দীপক থেকে সেগুলো ধরে প্রশ্নের আনসার করতে পারো। আমরা এই পয়েন্ট আলোচনা করছিলাম যে যৌতুক প্রদান এবং গ্রহণের শাস্তি। যদি বিয়ে পারপাসে কেউ যৌতুক গ্রহণ করে বা প্রদান করে, অর্থাৎ যদি কেউ দেয় এবং কেউ নেয়, তাহলে তার শাস্তি হবে কি? তার শাস্তি হচ্ছে 5 বছর পর্যন্ত জেল, যেটা কখনো 1 বছরের কম হবে না, অথবা 5,000 টাকা জরিমানা, অথবা 5 বছর জেল এবং 5,000 টাকা জরিমানা, দুইটাই কিন্তু একসাথে হতে পারে। তার মানে আমরা দেখতেছি যৌতুক দেয়া এবং নেওয়ার শাস্তি হচ্ছে 5 বছর মেয়াদী কারাদণ্ড, যেটা 1 বছরের কম হবে না, অথবা 5,000 টাকা জরিমানা, অথবা দুইটা শাস্তি একসাথে, অর্থাৎ জেল এবং জরিমানা দুইটা একসাথে। তারপরে আমরা চলে যাচ্ছি পরের উল্লেখযোগ্য ধারায়, যৌতুক দাবির শাস্তি। এখন কথা হচ্ছে কেউ যদি বিয়ের সময় বা বিয়ে করার সময় যৌতুক দাবি করে, তাহলে তার শাস্তি কি? তাহলে আমরা মনে রাখা খুবই সহজ, কারণ যৌতুক আদান প্রদানের যে শাস্তি, যৌতুক দাবি কিন্তু একই শাস্তি। তার মানে কি? আমাদের মনে আছে আমি কি বলছি? সেটা হচ্ছে যে যৌতুক আদান প্রদানের যে শাস্তি ছিল, যৌতুক দাবি কিন্তু একই শাস্তি। যদি কেউ যৌতুক দাবি করে, তাহলে তার শাস্তি হচ্ছে কমপক্ষে 5 বছর জেল, যেটা 1 বছরের কম হবে না, অথবা 5,000 টাকা জরিমানা, অথবা দুইটা শাস্তি একসাথে হতে পারে। এবার আমরা তার পরের বিষয়ে চলে যাচ্ছি। পরের যে বিষয়টা আছে যে যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তি বাতিল। আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি যৌতুক সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো ডিড হয় বা চুক্তি হয়, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। আমরা জানি কোনো একটা ডিড বা চুক্তির কিন্তু একটা আইনগত বৈধতা আছে, কিন্তু এই ক্ষেত্রে যদি এই আইনে যৌতুকের ক্ষেত্রে যদি কেউ এরকম কোনো চুক্তি করে যে বিয়ের পরে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে এই বিষয়গুলো বা এই দ্রব্য বা টাকা পয়সা দিবে, তাহলে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে যৌতুক হচ্ছে একটা অবৈধ কাজ, আইনগত অবৈধ, যার জন্য শাস্তির বিধান রয়েছে। এই জন্য যদি কেউ যৌতুকের বিষয়ে কোনো চুক্তি করে, তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কারণ আমরা জানি যে অবৈধ কোনো বিষয়ের উপরে কিন্তু চুক্তি কার্যকর হয় না। এবারে আমরা চলে যাব এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অপরাধ সময়ের আমল। এই আইনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক অপরাধ সময়ের আমল। এখানে বলতে আসলে দুইটা বিষয়কে আমরা বুঝিয়েছি বা আইনে বোঝানো হয়েছে। এক হচ্ছে যে এই সংক্রান্ত মানে যৌতুকের অপরাধ সংক্রান্ত কোনো বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোনো আদালত করতে পারবে না। এক। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই সংক্রান্ত অপরাধ সংগঠনের 1 বছরের মধ্যে কিন্তু এই বিষয়ে আদালতে মামলা হতে হবে। তার মানে 1 বছর যদি অতিক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই আইনের অধীনে মামলা করে সুফল পাওয়া যাবে না। এটাকে বলা হয়েছে অপরাধ সময়ের আমল। তার মানে এখানে অপরাধ সময়ের আমল বলতে বোঝানো হয়েছে যে যৌতুক অপরাধ সংক্রান্ত মামলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্ন কোনো আদালত পরিচালনা করতে পারেন না, এবং এই অপরাধ সংগঠনের 1 বছরের মধ্যে যদি কেউ আদালতে মামলা রুজু না করে, তাহলে এই মামলার অধীনে সুফল পাওয়া যাবে না। এবারে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার পরবর্তীতে, যে অপরাধসমূহ আমল অযোগ্য, জামিন অযোগ্য এবং আপোষযোগ্য হবে। এখানে 3টা বিষয় বলা হয়েছে এই আইনে। আমরা একটু খেয়াল করি, এখানে যে বলা হয়েছে যে আমল অযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ এবং আপোষযোগ্য অপরাধ। এই 3টা বিষয় আমি তোমাদের সামনে ক্লিয়ার করছি। প্রথমে আমরা চলে যাচ্ছি আমল অযোগ্য অপরাধ। তোমরা একটু খেয়াল করো যে এখানে আমি বলেছি যে সকল অপরাধের ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অপরাধীকে গ্রেপ্তার করা যাবে না, সেই সমস্ত অপরাধকে বলা হয় আমল অযোগ্য অপরাধ। এখানে আমরা বলছি যে যখন কোনো একজন ম্যাজিস্ট্রেট
গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে, তখন একজন পুলিশ কর্মকর্তা যে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে সেটাকে বলা হচ্ছে আদালতযোগ্য অপরাধ। তারপরে যে বিষয়টা ছিল যে জামিন অযোগ্য, যে এখানে আসলে আইনে বলা হয়েছে যে এই যৌতুক সংক্রান্ত মামলায় যদি কেউ আসামি হয় তাহলে তাকে জামিন দেওয়া যাবে না, কিন্তু তার পরক্ষণে কিন্তু আবার বলা হয়েছে যে আদালত যদি মনে করে বা উপযুক্ত কারণ আদালতকে আসামি পক্ষ দেখাতে পারে তাহলে আসামিকে আদালত জামিন দিতে পারে। এবং সর্বশেষ যে বিষয়টা এই আইনের, সেটা হচ্ছে আপোষযোগ্য, যে এই আইনের অধীনে আদালতে যদি কোনো মামলা হয় তাহলে যদি যে মামলা করেছে বাদী বা ফরিয়াদি তিনি যদি মনে করেন যে আসামির সাথে আপোষ করে নেবেন তাহলে কিন্তু আপোষ করতে পারেন। এতক্ষণ আমরা 1980 সালের যৌতুক নিরোধ আইনের উল্লেখযোগ্য দিক বা ধারাগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরে আমি এই আইনের পর্যালোচনা বা মূল্যায়ন আলোচনা করব। প্রথমে আমরা বলেছিলাম যে আইনের ক্ষেত্রে আমরা তিনটা দিক স্পেশালি আলোচনা করব। প্রথম হচ্ছে প্রেক্ষিত, তারপর হচ্ছে আইনের উল্লেখযোগ্য দিক এবং সর্বশেষ হচ্ছে মূল্যায়ন। আমাদের সর্বশেষ যে বিষয়টা হচ্ছে মূল্যায়ন করব আমরা আইনের ক্ষেত্রে। মূল্যায়নটা দুই রকমের হয় আমরা দেখেছি। প্রথমটা হচ্ছে কার্যকারিতা বা কল্যাণকর দিক, কার্যকর দিক, আর দ্বিতীয় হচ্ছে সীমাবদ্ধতা। আমরা প্রথমে কার্যকারিতার দিকটা আলোচনা করছি। আমরা বলতে পারি যে বাংলাদেশে যৌতুক সংক্রান্ত অপরাধের বিচার করার ক্ষেত্রে যৌতুক নিরোধ আইনটা প্রথম পদক্ষেপ, এবং প্রথম পদক্ষেপ হিসাবেই কিন্তু এই আইনটা কার্যকর ভূমিকা কতটুকু রাখতে পেরেছে সেটা প্রশ্ন সাপেক্ষ। আমরা এখনও পত্রপত্রিকা, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে দেখি যৌতুকের কারণে বিভিন্নভাবে নারীরা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, স্বামী বাড়ি থেকে বিতাড়িত হচ্ছে, অনেক মেয়ে আবার আত্মহত্যা করতে হচ্ছে। সুতরাং আইনের কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আমাদের সামনে রয়েছে। এবারে আমরা দেখব যে আইনের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে আমরা বুঝবো যে আইনের দুর্বল দিক, যে সমস্ত কারণে আমাদের বাংলাদেশে সমাজ জীবনে 1980 সালের যৌতুক নিরোধ আইনটা যথাযথভাবে কার্যকর হচ্ছে না। প্রথমত আমরা যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে শাস্তির মাত্রা কম। আমরা এই আইনের ক্ষেত্রে দেখছি যে যৌতুকের কারণে যদি কোনো মামলা হয়, যদি কোনো আসামি জেলে যায় তাহলে তার সর্বোচ্চ 5 বছর জেল হতে পারে, অথবা 5,000 টাকা জরিমানা হতে পারে, অথবা 2টা শাস্তি একসাথে হতে পারে, যেটা হচ্ছে খুবই কম। এই কম শাস্তির কারণে অনেকে আবার যৌতুক দাবিতে উৎসাহিত হয়। এই আওতায় আমাদের প্রস্তাবনা থাকবে যে শাস্তির মাত্রাটা আরও অনেক বাড়ানো হোক। দ্বিতীয়ত যেই সীমাবদ্ধতা এই আইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময়ের প্রেক্ষিতে সংশোধন না করা। আমরা দেখছি যে আইনটা প্রণয়ন করা হয়েছে 1980 সালে, আর এখন আমাদের হচ্ছে 2020 সাল। তার মানে আজ থেকে 40 বছর আগে এই আইনটা প্রণয়ন করা হয়েছে। সময়ের প্রেক্ষিতে কিন্তু সবকিছু পরিবর্তন হয়। পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে এই আইনটা কিন্তু সংশোধন করা হয়নি, তাই এই আইনটা অনেক বিধান সংশোধনের দাবি রাখে। তৃতীয়ত যে সীমাবদ্ধতা এই আইনের অধীনে বলা হয়েছে বা রাখা হয়েছে সেটা হচ্ছে জামিনের সুযোগ রাখা। এই আইনে কিন্তু বলা হয়েছিল যে অপরাধ হচ্ছে জামিন অযোগ্য। যদি কেউ যৌতুক সংক্রান্ত অপরাধ সংগঠন করে তাহলে তাকে জামিন দেওয়া যাবে না, কিন্তু আইনের পরক্ষণে কিন্তু বলা হয়েছে যে আদালত যদি মনে করে তাহলে জামিন দিতে পারে। এখানে যে সমস্যাটা হচ্ছে যে যৌতুকের মামলায় আসামি আদালত থেকে জামিন নিয়ে এসে আবার যারা মামলা দায়ের করেছে ফরিয়াদি পক্ষ তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় মামলা তুলে নেওয়ার জন্য, যেটা আইনের একটা বড় দুর্বল দিক হিসাবে আমি মনে করছি। এবং তারপরের যে সীমাবদ্ধতা আমরা বলতে পারি সেটা হচ্ছে জনগণের উদাসীনতা এবং অসচেতনতা। বিশেষ করে এই আইনটা যাদের জন্য প্রযোজ্য, সমাজের যে সমস্ত মেয়েরা যৌতুকের কারণে নিগৃহীত হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, নারী অধিকার ভুলঞ্চিত হয়, সে সমস্ত মেয়েরা কিন্তু এই আইন সম্পর্কে জানে না। আমাদের সমাজ ব্যবস্থাও অতটুকু সচেতন না। অনেকে আবার মামলা করাটা ঝামেলার বিষয় মনে করে।
যে কারণে যৌতুকের মামলায় কিন্তু আদালত পর্যন্ত গড়ায় না। এই জন্য আমাদের এই ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া দরকার, এবং যাদের জন্য এই আইন তারা যদি না জানে বা এই আইনের প্রয়োগ যদি ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই আইন আলোর মুখ সেইভাবে কিন্তু দেখে না। এই জন্য কোনো একটা আইন আসলে কার্যকারিতার উপরে কিন্তু আইনের সাফল্য নির্ভর। আইনের বিধান শুধু কাগজে কলমে লিপিবদ্ধ থাকলে কিন্তু হয় না। এই জন্য আমরা বলেছি যে আইনের একটা বড় দুর্বলতা হচ্ছে জনগণের উদাসীনতা এবং অসচেতনতা। শেষে আমরা এই আইনের যে দুর্বল দিকটা তুলে ধরবো, সেটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার অসহযোগিতা। আইন প্রয়োগকারী সংস্থা কারা আমরা জানো? হ্যাঁ, যারা আইন শৃঙ্খলার রক্ষার কাজে যারা নিয়োজিত থাকেন, আমাদেরকে জনগণের সেবক হিসেবে যারা দায়িত্ব পালন করেন, তারা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, এবং তারা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে পুলিশ বাহিনী। এবং আমরা অনেক আইনের ক্ষেত্রে দেখব যে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বা সদস্যদের অসহযোগিতার কারণে কিন্তু এই যৌতুক সংক্রান্ত মামলা যথাযথভাবে পরিচালনা হতে পারে। এটা আইনের ক্ষেত্রে একটা বড় ব্যর্থতা বা শিক্ষাবৃন্দ। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের একটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই সেটা খাতায় করে ফেলবে। ইনশাল্লাহ যখন কলেজ ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমরা সেটা আজকের ডেট দিয়ে সেটা কিন্তু করে দেখাবে। এর জন্য কিন্তু তোমাদের নির্ধারিত মার্কস রয়েছে। আজকে আমাদের বাড়ির কাজ যেটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে যৌতুক কি, 1980 সালের যৌতুক নিরোধ আইনের পর্যালোচনা করো। তোমরা এই বাড়ির কাজটা ভালোভাবে সম্পন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাড়ির কাজ দেওয়ার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব, কিন্তু তার আগে কিছু কথা না বললেই নয়। করোনার বয়াল থাবায় আমাদের যে সামাজিক স্তব্ধতা, ইনশাল্লাহ সেটা একদিন ভেঙে যাবে। আর আমরা মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই দুর্যোগময় মুহূর্তে যারা বঞ্চিত, যারা নিষ্পেষিত, যারা অসহায় মানুষ, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমাদেরকে খুব বেশি মানবিক হতে হবে। খুবই কষ্ট লাগে, আজ আমরা কেবল খুবই অমানবিক হয়ে যাচ্ছি। করোনা রোগীদেরকে আমরা বিভিন্নভাবে অ্যাভয়েড করছি, যেটা আমাদের কখন করা উচিত। তাই আমরা আশা করছি যে আমাদের এই সুন্দর শ্যামল পৃথিবী থেকে করোনার বিলুপ্ত করবে। আমরা আবার আগের মতো ক্লাসে ফিরে যেতে পারবো। আমাদের সমাজ থেকে যৌতুক নামক ঋণপ্রথা দূরীভূত হবে। আমাদের সমাজ হবে সমৃদ্ধময় একটা শান্তিময় সমাজ। সেই সময় প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।